আচ্ছা, প্রেমের কবিতা পড়তে গেলে সাধারণত আমরা কি আশা করি? মানে জ্যোৎস্না রাত, ফুটন্ত গোলাপ বা ধরুন বিরহের চোখের জল, এসবই তো। হ্যাঁ, সাধারণত তো দীর্ঘশ্বাস বা ওই চাঁদের আলো টাইপের রূপকই থাকে সব জায়গায়। ঠিক, কিন্তু একটু কল্পনা করা থাকতো কেউ একজন তার পদার্থবিজ্ঞান বা কি বলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বইয়ের পাতার ফাঁকে নিজের ভাঙা হৃদয়ের ডায়েরি লিখছেন। বাপরে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ভাঙা হৃদয়, বেশ অদ্ভুত কম্বিনেশন। অদ্ভুত তো বটেই। সেখানে গোলাপের বদলে জায়গা করে নিয়েছে মাংসাশী উদ্ভিদ, রাফলেশিয়া, আর ওই দীর্ঘশ্বাসের বদলে আছে থার্মোডাইনামিক্স বা মহাকর্ষ বলের নিখুঁত সব সূত্র। মানে বিজ্ঞানের ভাষায় প্রেমের প্রকাশ, শুনতে খুব ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, আর এই অদ্ভুত রসায়নটাই ঘটেছিল বাংলা সাহিত্যের এক অনন্য এবং ট্র্যাজিক প্রতিভার মনোজগতে। তিনি হলেন কবি বিনয় মজুমদার। আমরা আজ একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পত্রিকায় প্রকাশিত জুবায়ের আবদুল্লার একটা গভীর গবেষণামূলক প্রবন্ধ পড়ছিলাম। আচ্ছা, প্রবন্ধটার শিরোনামটা কি? শিরোনাম হল বিনয় মজুমদারের কবিতা প্রেম ও নিসর্গের নান্দনিক শিল্পভাষ্য। তো এই নিবিড় বিশ্লেষণে আমাদের মূল উদ্দেশ্য হল এমন একজন মানুষের মস্তিষ্ক আর আবেগের মানচিত্রটা বোঝার চেষ্টা করা, যিনি গণিত এবং বিজ্ঞানের তুখোড় ছাত্র ছিলেন। হ্যাঁ, প্রেসিডেন্সি কলেজের মেধাবী ছাত্র ছিলেন তিনি। একদম। কিন্তু সেই মানুষটার জীবনই তলিয়ে গিয়েছিল সিজোফ্রেনিয়া আর চরম ব্যর্থ প্রেমের অন্ধকারে। মানে, আমার প্রশ্ন হল, একজন মানসিক ভারসাম্যহীন মানুষ কিভাবে নিজের যন্ত্রণাকে নিখুঁত বৈজ্ঞানিক উপমার সাহায্যে কবিতায় রূপ দিতে পারেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই বুঝতে হবে বিনয় মজুমদারের মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করত। মানে আপনি যেমন বললেন তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। রাইট। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তো বিজ্ঞান এবং গণিতের সূত্রগুলো একেবারে তার মজ্জাগত ছিল। কিন্তু যখন সিজোফ্রেনিয়া তাকে আক্রমণ করে, তখন কিন্তু তার এই যৌক্তিক মস্তিষ্কটা পুরোপুরি হারিয়ে যায়নি। হারিয়ে যায়নি। আমি তো ভেবেছিলাম সিজোফ্রেনিয়া মানে মানুষ সব যুক্তি হারিয়ে ফেলে। না, আসলে সিজোফ্রেনিয়া এমন একটা মানসিক অবস্থা যা মানুষের প্যাটার্ন রেকগনিশন বা পারিপার্শ্বিক ঘটনার মধ্যে সম্পর্ক খোঁজার ক্ষমতাকে চরমভাবে প্রভাবিত করে। মানে তারা চারপাশের জিনিসের মধ্যে অদ্ভুত সব কানেকশন দেখতে পায়। ঠিক তাই। সাধারণ মানুষ যে ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক দেখতে পায় না, একজন সিজোফ্রেনিক রোগী তার মধ্যে গভীর এবং অনেক সময় অবাস্তব সংযোগ দেখতে পান। ওহ, বুঝতে পারছি। বিনয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা বা ধরুন ট্র্যাজেডি ছিল, তার মস্তিষ্ক এই এলোমেলো সংযোগগুলোকে নিছক প্রলাপ হিসেবে তৈরি করেনি। তিনি তার গাণিতিক জ্ঞান ব্যবহার করে এই বিভ্রান্তিকর আবেগগুলোকে একটা সুনির্দিষ্ট যৌক্তিক কাঠামোতে আটকে ফেলেছিলেন। অবিশ্বাস্য। মানে তিনি পাগল হয়েও একটা লজিক খুঁজছিলেন। একদম। তার কবিতাগুলো কোনো সাধারণ বিরহগাথা নয়, বরং এগুলো এক একটা নিখুঁত সমীকরণ, যেখানে প্রেম, প্রত্যাখ্যান এবং মহাবিশ্বের নিয়মাবলী এক বিন্দুতে এসে মিলেছে। এই সমীকরণটা নিয়েই আমার সবচেয়ে বেশি কৌতূহল। প্রবন্ধের শুরুতেই তার জীবনের যে মর্মান্তিক বাস্তবতার কথা আছে, মানে সেটা ভাবলে সত্যি গায়ে কাঁটা দেয়। হ্যাঁ, তার জীবনীটা খুব কষ্টের। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় এত উজ্জ্বল সম্ভাবনা ছিল তার, আর সেই মানুষটাই কিনা জীবনের প্রায় ৪৬টা বছর সিজোফ্রেনিয়া ভুগেছেন। সমাজ কি তাহলে শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিনয়কেই চেয়েছিল? এটা খুব দামি একটা প্রশ্ন করেছেন। মানে সমাজ ওই ভাঙা মানসিক যন্ত্রণায় ক্লিশর মানুষটাকে বাতিল করে দিয়েছিল? আর সবচেয়ে বড় কথা, বিনয় নিজেও তো তার এই রোগ নিয়ে কোনো লুকোছাপা করেননি, তাই না? একদমই লুকোছাপা করেননি। এবং এই জায়গাটাতেই তিনি সমসাময়িক অন্যান্য লেখকদের থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছিলেন। প্রবন্ধে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। কি তথ্য? বিনয় খুব স্পষ্টভাবে লিখেছিলেন, তিনি টানা ৭ বছর পাগলাগার্দে ছিলেন। ৪ বার জেলেও গেছেন। বাপরে, ৭ বছর পাগলাগার্দে! আর সেটা তিনি নিজেই লিখেছেন? হ্যাঁ, অন্য অনেক বিখ্যাত সাহিত্যিক বা কবি, ধরুন মানিক বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক ঘটক বা সঞ্জয় ভট্টাচার্য, তারাও কিন্তু তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে মানসিক হাসপাতালে ছিলেন। হ্যাঁ, এটা তো অনেকেই জানেন। কিন্তু তাদের জীবনীতে সেই বিষয়টা সযত্নে এড়িয়ে যাওয়া হয় বা খুব হালকা করে বলা হয়। অথচ বিনয়ের জীবনীর প্রথম বাক্যই হয় তিনি মানসিক হাসপাতালে ছিলেন। আচ্ছা, মানে তিনি নিজের এই অবস্থাকে
একজন বিজ্ঞানীর মতো একেবারে নিলিপ্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছেন। ঠিক বলেছেন। তার এই সমাজ বিচ্ছিন্নতা আর মানসিক রোগ তাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছিল যেখান থেকে তিনি মানুষের প্রচলিত ভণ্ডামিগুলোকে খুব সহজেই পাশ কাটিয়ে যেতে পারতেন। মানে 50-এর দশকের অন্যান্য কবিরা যখন নিজেদের আবেগ নিয়ে খুব মগ্ন, বিনয় তখন তার যন্ত্রণাকে এক নৈব্যক্তিক বা দার্শনিক রূপ দিচ্ছিলেন। হ্যাঁ, ঠিক তাই। তাহলে কি বলা যায় যে এই চরম দুর্ভাগ্য বা নিঃসঙ্গতা তার প্রতিভাকে আড়াল করেনি, বরং সেটাই তার কবিতার প্রধান জ্বালানি হয়ে উঠেছিল? আমি তো অন্তত সেটাই মনে করি। তার জগৎ দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছিল এই যন্ত্রণা। আর এই বিচ্ছিন্নতার, নিঃসঙ্গতার পথ ধরেই তো নক্ষত্রের আলোয়ের মতো শুরুর দিকের কাব্যগ্রন্থ থেকে তার সবচেয়ে বিখ্যাত সৃষ্টি ফিরে এসো চাকা এর দিকে উত্তরণ ঘটে। হ্যাঁ, ফিরে এসো চাকা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রেমের কাব্য। আর এখানেই আমার সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে। প্রবন্ধ অনুযায়ী ফিরে এসো চাকার পেছনের অনুপ্রেরণা হলেন বিখ্যাত সাহিত্যতাত্ত্বিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। হ্যাঁ, প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তাদের পরিচয় হয়। আর আশ্চর্যের বিষয় হল তাদের এই পরিচয় ছিল মাত্র ৩-৪ দিনের। মানে একটু দাঁড়ান, মাত্র ৩ দিনের পরিচয়ে কেউ একজন পুরো একটা মাস্টারপিস লিখে ফেলল। এটা শুনতে খুব অবাক লাগলেও সত্যি। এটা শুনলে তো মনে হয় বিষয়টা খুব বেশি আবেগপ্রবণ বা অনেকটা টিনেজ প্রেমের মতো, যেখানে শুধু কান্নাকাটি আর মেলোড্রামা থাকে। কিন্তু এই কবিতাগুলো তো একেবারেই কান্নাকাটিতে ভরা নয়। ৩ দিনের দেখায় এত গভীর আর যুক্তিপূর্ণ একটা সৃষ্টি কিভাবে সম্ভব? এর উত্তর লুকিয়ে আছে তার ওই মানসিক অবস্থার মধ্যে। যখন কেউ সামাজিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং মানসিক রোগের কারণে এক চরম একাকিত্বের মধ্যে বাস করে, তখন তার আবেগের মাত্রা সাধারণ মানুষের মতো থাকে না। মানে ছোট একটা ঘটনাও তার কাছে বিশাল কিছু মনে হয়। ঠিক। বিনয়ের জগৎ ছিল একটা বদ্ধ ঘরের মতো। সেখানে সামান্য একটু আলো বা মনোযোগও তার কাছে একটা মহাজাগতিক আকার ধারণ করতে পারে। ৩ দিনের পরিচয় হলেও বিনয় সেই প্রত্যাখ্যানের কষ্টকে সস্তা কান্নায় পরিণত করেননি। এখানেই তার সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মস্তিষ্কটা কাজ করেছে, তাই না? একদম। আপনি কাব্যগ্রন্থের নামটা খেয়াল করুন, ফিরে এসো চাকা। চাকা বা হুইল হল মেকানিক্সের সবচেয়ে মৌলিক একটা আবিষ্কার। হ্যাঁ, চাকা সবসময় একটা বৃত্তাকার পথে ঘুরে, একটা সাইকেল বা চক্র মেনে চলে। ঠিক। বিনয় যেন আশা করছিলেন প্রকৃতির নিয়মে চাকা যেমন ঘুরে আবার একই জায়গায় ফিরে আসে, তার প্রেমও হয়তো সেভাবেই ফিরে আসবে। তিনি প্রেম এবং প্রত্যাখ্যানকে পৃথিবীর ভূতাত্ত্বিক প্রক্রিয়ার সাথে তুলনা করেছেন। ওয়াও, ভূতাত্ত্বিক প্রক্রিয়া। সংযোগে হীরকের জন্ম হয় দ্যুতিময়, আত্মসমাহিত। এই ম্যাটাফরটা নিয়ে একটু ভাবা যাক। কয়লা থেকে হীরক হওয়ার যে বৈজ্ঞানিক প্রক্রিয়া, যেখানে মাটির নিচে হাজার হাজার বছর ধরে প্রবল চাপ আর তাপের প্রয়োজন হয়, সেটাকেই তিনি বিরহের রূপক হিসেবে ব্যবহার করছেন। হ্যাঁ, মানে বিরহের প্রবল চাপ তাকে ধ্বংস করছে না, বরং সেই মানসিক চাপ তাকে সাধারণ কয়লা থেকে হীরকের মতো দ্যুতিময় আর আত্মসমাহিত একটা রূপে পরিণত করছে। কি অসাধারণ একটা যৌক্তিক দৃষ্টিভঙ্গি! আর এই যৌক্তিক দৃষ্টিভঙ্গির কারণেই তার কবিতায় তরল আবেগ বা সেন্টিমেন্টালিজমের কোনো জায়গা নেই। এই কাব্যেরই আরেকটি চিত্রকল্পের কথা প্রবন্ধে উল্লেখ আছে, যা অত্যন্ত বস্তুনিষ্ঠ। আচ্ছা, সেটা কি? তিনি একটি উজ্জ্বল মাছের শূন্যে লাফিয়ে ওঠা এবং আবার জলে ডুবে যাওয়ার স্থির চিত্র এঁকেছেন। মানুষের তীব্র আকাঙ্ক্ষাকে তিনি পাখির উড়ে যাওয়ার সাথে তুলনা করতে পারতেন, কিন্তু তা করেননি। ও, বুঝতে পেরেছি। তিনি এমন এক প্রাণীর কথা বলেছেন যার জন্য শূন্যে ওড়াটা স্বাভাবিক নয়। ঠিক তাই। এই জায়গাটাতে ফিজিক্সের গ্র্যাভিটি বা মহাকর্ষ বলের ধারণাটা খুব দারুণভাবে খাটে। পাখির জন্য ওড়াটা স্বাভাবিক, কিন্তু মাছের শূন্যে লাফ দেওয়াটা তো মহাকর্ষ বলকে সাময়িকভাবে অস্বীকার করার মতো ব্যাপার। একদম নিখুঁত একটা তুলনা টানলেন আপনি। মাছটা যখন হাওয়ায় ভাসছে, তার মধ্যে একটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কাজ করছে। এর এক ধরনের উচ্ছ্বাস বা ইলিউশন। কিন্তু ফিজিক্সের নিয়ম অনুযায়ী গ্র্যাভিটি তাকে আবার টেনে নামাবেই তার চেনা বাস্তবতায়, মানে জলের নিচে। আর গায়ত্রী চক্রবর্তীর সাথে তার ওই ৩ দিনের পরিচয়ের পর বিনয়ের নিজের মানসিক অবস্থাও তো ঠিক তেমনই ছিল, তাই না? হ্যাঁ, ক্ষণিকের উচ্ছ্বাস, মহাকর্ষকে বুড়ো আঙুল দেখানো এবং তারপর
অনিবার্য পতন। এবং এই অনিবার্য পতন থেকেই বিনয়ের কবিতায় আর একটা বড় বাঁক আসে, যখন তিনি বুঝতে পারলেন যে তার এই বায়বীয় বা মহাজাগতিক প্রেম বাস্তবে ধরা দিচ্ছে না, তখন তার আকাঙ্ক্ষাগুলো আরও মরিয়া হয়ে ওঠে। মানে প্রেমটা আরও ফিজিক্যাল হয়ে ওঠে। হ্যাঁ, এই পরিবর্তনটা আমরা দেখতে পাই তার পরবর্তী কাব্যগ্রন্থ ঈশ্বরীর এবং বাল্মীকিতে। আগের সেই বিমূর্ত প্রেম এখানে রূপ নেয় সম্পূর্ণ শরীরী বা ফিজিক্যাল প্রেমে। তার মানে ঈশ্বরী এখানে কোনো ধরাছোঁয়ার বাইরের দেবী নন। একেবারেই না, তিনি রক্তমাংসের মানুষ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই শরীরী প্রেমের কবিতাতেই তিনি সরাসরি উদ্ভিদবিদ্যা এবং মহাকাশ বিজ্ঞানের সূত্র নিয়ে আসেন। এখানে আমার মনে হয় বিষয়টা আরও জটিল আর অদ্ভুত হয়ে যায়। প্রবন্ধ থেকে কিছু সুনির্দিষ্ট উদাহরণ টানলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন র্যাফলেশিয়া ফুলের কথা বলা হয়েছে। হ্যাঁ, রাফলেশিয়া। আমরা জানি র্যাফলেশিয়া এমন একটা ফুল যা দেখতে বিশাল, কিন্তু এটি মাছি বা পতঙ্গদের আকৃষ্ট করতে পচা মাংসের গন্ধ ছড়ায়। ঠিক। আর এটি অন্য গাছ থেকে খাদ্য শুষে নেয়। মানে এটি পুরোপুরি একটি পরজীবী বা প্যারাসাইট ফুল। আবার মহাকাশ থেকে ছুটে আসা বস্তুপিণ্ডের বা উল্কার বায়ুমণ্ডলের ঘর্ষণে জ্বলে ওঠার বৈজ্ঞানিক সূত্র তিনি কবিতায় এনেছেন। চৈত্র মাসে মাটির জল শুষে নেওয়ার তত্ত্বের কথাও আছে। মানে একটু থামুন, প্রেমের কবিতায় কেউ র্যাফলেশিয়া ফুল আর বায়ুমণ্ডলের ঘর্ষণের কথা লিখছেন? এটা তো অনেকটা রোম্যান্টিক ক্যান্ডেললাইট ডিনারে বসে কাউকে থার্মোডাইনামিক্সের সূত্র বোঝানোর মতো ব্যাপার। শুনতে অদ্ভুত লাগলেও এটাই বিনয়। বিজ্ঞান আর প্রেম একসাথে কিভাবে কাজ করছে এখানে? দেখুন, সাধারণ প্রেমের কবিতায় গোলাপ বা পদ্মের ব্যবহার হয়, কারণ সেগুলো পবিত্রতা বা সৌন্দর্যের প্রতীক। কিন্তু বিনয় যখন একটা পরজীবী মাংসাশী উদ্ভিদের কথা বলছেন, তিনি আসলে প্রেমের একটা অন্ধকার, আদিম এবং ধ্বংসাত্মক রূপকে তুলে ধরছেন। ও আচ্ছা, মানে প্রেমের ডার্ক সাইড। হ্যাঁ, র্যাফলেশিয়া যেমন গন্ধ ছড়িয়ে পতঙ্গকে আকৃষ্ট করে এবং তাকে শোষণ করে বেঁচে থাকে, মানুষের জৈবিক বা শরীরী প্রেমেও অনেক সময় এক ধরনের শোষণ থাকে। বাপরে! একে অপরের ওপর নির্ভরশীলতা বা একে অপরকে গ্রাস করার যে প্রবৃত্তি, সেটাই র্যাফলেশিয়ার রূপক। এখানে প্রেম শুধুই রোম্যান্টিক কোনো অনুভূতি নয়, এটি এক ধরনের সার্ভাইভাল মেকানিজম বা টিকে থাকার লড়াই। ওহ, পরিষ্কার বুঝতে পেরেছি। আর ওই উল্কাপিণ্ডের বায়ুমণ্ডলে ঘর্ষণের বিষয়টা, মহাকাশ থেকে খসে পড়া কোনো বস্তু যখন পৃথিবীর দিকে প্রবল বেগে ধেয়ে আসে, তখন বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে বা ফ্রিকশনে তা জ্বলে ছাই হয়ে যায়। থার্মোডাইনামিক্সের সূত্র অনুযায়ী বিপুল পরিমাণ গতিশক্তি এখানে তাপে রূপান্তরিত হচ্ছে। তার মানে প্রেমের প্রবল আকর্ষণে দুজন মানুষ যখন একে অপরের খুব কাছাকাছি আসে, তখন সেই সম্পর্কের তীব্রতায় বা ঘর্ষণে তারা নিজেরা দগ্ধ হয়, পুড়ে যায়। একদম তাই। বিজ্ঞান তার কাছে কেবল বইয়ের শুষ্ক তথ্য নয়, আবেগের একটা নির্মম আয়না। অসাধারণ। বিনয় নিজে একটা কথা বিশ্বাস করতেন, জড়ের জীবনে যা সত্য, উদ্ভিদের জীবনে যা সত্য, মানুষের জীবনেও তাই সত্য। তিনি মানুষের জৈবিক চাহিদাকে প্রকৃতির অন্যান্য প্রাণীর বা উদ্ভিদের বংশবৃদ্ধির নিয়মের মতোই স্বাভাবিক হিসেবে দেখেছেন। আচ্ছা, ওই চৈত্র মাসের মাটির জল শুষে নেওয়ার রূপকটাও তো দারুণ, তাই না? হ্যাঁ, উদ্ভিদবিজ্ঞানে ক্যাপিলারি অ্যাকশন বা কৈশিক টানের একটা ব্যাপার আছে। চৈত্র মাসের খরায় গাছ যখন তার শেকড় দিয়ে জল পাওয়ার চেষ্টা করে, তখন চারপাশের রুক্ষ মাটি সেই জলের বেশিরভাগটাই নিজে শুষে নেয়। গাছ তার প্রয়োজন মতো জল পায় না। ঠিক। মানুষের জীবনেও আমরা যতটা প্রেম, সহানুভূতি বা আবেগ প্রত্যাশা করি, চারপাশের বাস্তবতার রুক্ষ মাটি তার প্রায় সবটাই শুষে নেয়। আমরা পাই সামান্যই। এই যে বৈজ্ঞানিক নির্লিপ্ততা, এটাই তার কবিতাকে অতিরিক্ত আবেগের হাত থেকে বাঁচিয়েছে এবং একটা নিরেট যুক্তিনির্ভর ভিত্তি দিয়েছে। একদম ঠিক বলেছেন। ক্যাপিলারি অ্যাকশন দিয়ে যে কেউ হৃদয় ভাঙার কষ্ট বোঝাতে পারে, এটা ভাবলেই তো অবাক লাগে। কিন্তু এই তীব্র শরীরী আকাঙ্ক্ষা, দহন আর অপ্রাপ্তি তো সারা জীবন চলতে পারে না। একটা সময় তো সব পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, মানুষের স্নায়ু তো অনন্তকাল এই চাপ নিতে পারে না। প্রবন্ধের শেষের দিকে আমরা ঠিক এই জিনিসটাই দেখতে পাই। যখন তার জীবনের শেষ ভাগের দিকে তাকাই, তখন সম্পূর্ণ অন্য এক বিনয়কে দেখতে পাই আমরা। অঘ্রাণের অনুভূতিমালা ও আমাদের বাগানে কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে সেখানে। ওই সময়কার কবিতাগুলো সত্যি একেবারে আলাদা। মনে হচ্ছে যখন তীব্র প্রেম, প্রত্যাখ্যান আর সিজোফ্রেনিয়ার সব ঝড় শেষ হয়ে যায়, তখন বিনয় কেবল চারপাশের প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করা শুরু করেন। একদম তাই। ১৩৭৩ বঙ্গাব্দের
অঘ্রাণ মাসে ঠাকুরনগরে তার দিদির বাড়িতে বসে তিনি অঘ্রাণের অনুভূতিমালা কাব্যটি লেখেন। আর আশ্চর্যের বিষয় হল এটি তিনি লেখেন মাত্র 1 মাসের চেষ্টায়। মাত্র 1 মাসে? হ্যাঁ, তখন তিনি সমাজ থেকে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন। এখানে মানুষের প্রতি কোনো হাহাকার নেই, ঈশ্বরের প্রতি কোনো শরীরী আকুতি নেই, এমনকি প্রত্যাখ্যানের কোনো ক্ষোভও নেই। মানে তিনি শান্ত হয়ে গিয়েছিলেন? ডেটা কালেকশন বা তথ্য সংগ্রহ করছেন। ভোরের আলো কিভাবে পড়ছে, আকাশের চাঁদ কেমন দেখতে, সুপারি গাছের ফাঁক দিয়ে আলো এলে কেমন লাগে, প্রকৃতির এই সহজ রূপগুলোকে তিনি তুলে ধরেছেন। প্রবন্ধের একটা অংশ খুব দাগ কেটেছে মনে। সেখানে বলা হচ্ছে, রাতের বেলায় সুপারি গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো আসা বা পুকুরে শাপলা পাতাকে জনের চেয়েও উজ্জ্বল মনে হওয়ার মতো খুব সাধারণ দৃশ্য তিনি কবিতায় নিয়ে আসছেন। হ্যাঁ, কোনো রোম্যান্টিক ফিল্টার ছাড়া। মনে হচ্ছে জীবনের এত ঝড়ঝাপটার পর তিনি যেন একটা শান্ত নদীর পাড়ে এসে বসেছেন। তিনি আর নিজের ব্যক্তিগত দুঃখ বা চাওয়া পাওয়া নিয়ে ভাবছেন না। এই নির্লিপ্ততা কি এক ধরনের পরাজয় মেনে নেওয়া, নাকি নতুন কোনো দার্শনিক উপলব্ধি? এটা মোটেই পরাজয় নয়, এটি এক বিশাল দার্শনিক উত্তরণ। এই পর্বে বিনয় বুঝতে পেরেছিলেন যে মহাবিশ্বের যে কোনো একটি জীবনের আত্মজীবনী আসলে সমগ্র মহাবিশ্বেরই আত্মজীবনী। বাহ, দারুণ কথা তো এটা। তিনি কবিতায় খুব স্পষ্টভাবে লিখেছিলেন, পৃথিবীর ঘাস, মাটি, মানুষ, পশু ও পাখি সবার জীবনী লেখা হলে আমার একার আর আলাদা জীবনী লেখা না হলেও চলত বেশ। তার মানে তিনি তার নিজস্ব সত্তাকে, নিজের সমস্ত দুঃখ কষ্টকে পৃথিবীর ঘাস বা পশুর সত্তার সাথে সম্পূর্ণ একীভূত করে ফেলেছিলেন। ঠিক তাই, তার কাছে নিজের যন্ত্রণার আর আলাদা কোনো গুরুত্ব ছিল না। ঘাসের যে জীবনচক্র, মহাবিশ্বের যে নিয়ম, তার নিজের জীবনও ঠিক সেই একই নিয়মে চলছে। এই গাণিতিক সাম্য তাকে এক গভীর দার্শনিক প্রশান্তি দিয়েছিল। দীর্ঘ মানসিক যন্ত্রণা এবং সামাজিক বিচ্ছিন্নতার পর এই বস্তুনিষ্ঠ প্রকৃতি হয়ে উঠেছিল তার একমাত্র নিরাপদ আশ্রয়। ঘাস, মাটি আর নিজের জীবনকে এক সুতোয় গাঁথার এই যে গাণিতিক সাম্য, এটা সত্যি অবিশ্বাস্য। হ্যাঁ, বিনয় মজুমদার সত্যি অনন্য। এই নিবিড় বিশ্লেষণের একেবারে শেষ প্রান্তে এসে যদি আমরা পুরো বিষয়কে একটু গুছিয়ে নিই, বিনয় মজুমদার কেবল একজন ট্র্যাজিক বা দুঃখী কবি ছিলেন না, তিনি ছিলেন মানুষের আবেগের একজন নিখুঁত বিজ্ঞানী। একদম ঠিক। তিনি তার বেদনা, তার সিজোফ্রেনিয়ার ফলে তৈরি হওয়া ভিন্ন দৃষ্টিভঙ্গি আর গণিতের জ্ঞানকে এমনভাবে মিশিয়েছিলেন যা বাংলা কবিতায় আগে বা পরে কখনো দেখা যায়নি। তিনি প্রমাণ করেছেন যে প্রবল আবেগ আর শীতল বিজ্ঞানের যুক্তির মধ্যে কোনো বিরোধ নেই, বরং তারা একে অপরের পরিপূরক হতে পারে। ব্যক্তিগত যন্ত্রণাকেও যে মহাবিশ্বের বৃহত্তর প্রেক্ষাপটে ফেলে বৈজ্ঞানিক নিরাসক্তিতে বিচার করে একটা নান্দনিক শিল্পভাষ্য তৈরি করা যায়, বিনয় মজুমদার তার সবচেয়ে বড় প্রমাণ। তিনি মানুষের যন্ত্রণাকে মহাজাগতিক স্কেলে মাপতে শিখিয়েছেন। যারা শুনছেন এই আলোচনা হয়তো তাদের চারপাশের প্রকৃতির দিকে নতুন করে তাকাতে উৎসাহিত করবে। আমাদের জীবনের ছোট ছোট প্রত্যাখ্যানগুলো, না পাওয়াগুলো কি আসলে প্রকৃতির কোনো বৃহত্তর নিয়মেরই অংশ নয়? অবশ্যই হতে পারে। আর ঠিক এই জায়গাটাতেই আজকের আলোচনা শেষ করার আগে একটা ভাবনার বীজ বুনে দিতে চাই। যদি পদার্থবিজ্ঞানের সূত্রগুলোই এই মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে বিশাল গ্যালাক্সিকে নিয়ন্ত্রণ করে, তবে কি এমন হতে পারে যে আমাদের হৃদয়ের সবচেয়ে গভীর ক্ষত এবং প্রেমের প্রত্যাখ্যানগুলো আসলে আত্মার ওপর পড়া মহাকর্ষ বল বা গ্র্যাভিটির এক একটি অনিবার্য টান? খুব সুন্দর একটা উপমা এটা। হয়তো বৈজ্ঞানিক নিয়মের মতোই আমাদের হৃদয় ভাঙাটাও এই মহাবিশ্বের কোনো এক নিখুঁত সমীকরণেরই অংশ, যা আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। এটা ভেবে দেখার মতো একটা বিষয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।